তো আজকের প্রতিবেদনটা হচ্ছে বিয়ন্ড মার্টারডম অ্যান্ড মোমেন্টাম। প্রতিবেদনটি লিখেছেন আসফার হোসেন। তো এই প্রতিবেদনে মূলত 1969 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে তার প্রেক্ষাপটটা দেখানো হয়েছে এবং তার সাথে আমাদের বর্তমানের যেই 24শে জুলাই গণঅভ্যুত্থান হয়ে গেল তার কি সম্পর্কযুক্ত বা সেই ধারাবাহিকতা এসেছে কিনা সেটা স্যার ব্যাখ্যা করেছেন এখানে। এই প্রতিবেদন থেকে আমরা অনেকগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ শব্দ শিখেছি এবং সেই শব্দগুলো আমি শব্দার্থ এবং তার ডেফিনেশন এবং সিনোনিমস গুলো আর কি লিখে বোঝানোর চেষ্টা করেছি। তো যেহেতু ভিডিওটা একটু বড় হবে আমি দুইটা পার্ট করেছি। আজকেরটা এখন পার্ট ওয়ান। পার্ট ওয়ানে অর্ধেকের মতো শব্দার্থ থাকবে, পার্ট টু তে বাকি অর্ধেক। তো শব্দার্থ দিয়ে শুরু করা যাক। তো প্রথমে আসি মাস সারপ্রাইজিং। মাস সারপ্রাইজিং বলতে কি বুঝে? মাস সারপ্রাইজিং বলতে বাংলায় আমরা যেটাকে বুঝি গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থানে কি দেখা যায় যে অথরিটি বা পাওয়ারে যারা আছে তাদের এগেইনস্টে একটা পপুলেশন কি করে, রিভোল্ট করে বা আন্দোলন শুরু করে, ঠিক আছে, রেভলিউশন করে। তো এটাকেই বলে মাস সারপ্রাইজিং। এর সিনোনিম হচ্ছে রিভল্ট, রেবেলিয়ন বা রায়ট। রিভল্ট এই কথাগুলোর সাথে আমরা কিন্তু অনেক বেশি পরিচিত রায়ট কথাটার সাথে, দাঙ্গা বলে আর কি, ঠিক আছে, ইনসারেকশন। তো এই বিষয়গুলো হচ্ছে কি মাস সারপ্রাইজিং এর সাথে রিলেটেড। তো আমাদের বিসিএস এ প্রায় এই টপিকটা ইম্পর্টেন্ট, ইংরেজিতে আসতে পারে, সুতরাং এই ওয়ার্ডটা মনে রাখা জরুরি, মাস সারপ্রাইজিং। এবার আসি কমেমোরেশন। কমেমোরেশন বলতে কাউকে স্মরণ করা বোঝায়, ঠিক আছে, যেমন দ্য অ্যাক্ট অফ রিমেম্বারিং এন্ড অনারিং আ পারসন, সম্মানের সাথে স্মরণ করা। আমরা শহীদদেরকে সম্মানের সাথে স্মরণ করি না? তো এই বিষয়টা কোনো ব্যক্তিকে হতে পারে, শুধু শহীদকে না, কোনো ইভেন্টকে, কোনো ঘটনাকে হতে পারে, কোনো অ্যাচিভমেন্টকে সম্মানের সাথে স্মরণ করাটা হচ্ছে কি কমেমোরেশন। আমাদের ক্ষেত্রে আমরা যেমন 1971-এর শহীদদেরকে, ভাষা আন্দোলনের শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাই না? তো এরকম, অথবা কোনো বীরকে। তো এর সিনোনিম কি হতে পারে? ট্রিবিউট, তারপরে হতে পারে সেলিব্রেশন। সেলিব্রেশনটা একটু ইনফর্মাল হয়ে যায়, তো যদি কমেমোরেশনের সাথে হয় তাহলে ট্রিবিউটটা আমাদের এখানে ভালো হয় আর কি। রেডিক্যাল। রেডিক্যাল বলতে কি বোঝে? রিলেটিং টু অর এফেক্টিং দ্য ফান্ডামেন্টাল নেচার অফ সামথিং। কোনো একটা জিনিসের ফান্ডামেন্টাল নেচারকে যখন আমরা কি করি, এফেক্ট করি। অনেক সময় বলা হয় যে আহ, মৌলবাদী বলা হয়, তাই না? এক্সট্রিম যদি বলা হয় যে গোঁড়া মৌলবাদী, বা মনে করেন যারা হচ্ছে কি নাকি অনেক বেশি, যেটাকে উগ্র বলি আর কি, এই টাইপের কোনো আচরণ যখন হয় তখন সেটাকে রেডিক্যাল টার্মটা ইউজ করে, বা অত্যাধিক বেশি পরিমাণে এগেইনস্ট কোনো কিছু হয় তখন তাকে রেডিক্যাল বলে। তো অনেক বেশি অথরিটির অনেক বেশি এগেইনস্টে গেলে সেটাকে তো আমরা কি বলি, রেভলিউশনারি বলি। সুতরাং রেডিক্যালের একটা সিনোনিম হতে পারে রেভলিউশনারি। রেভলিউশনারি বা এক্সট্রিম বা বা এখানে হতে পারে প্রোগ্রেসিভ, ঠিক আছে, ড্রাস্টিক এগুলো হতে পারে। ফান্ডামেন্টালটা ফান্ডামেন্টাল, রাইট। এবার আসি নোটেবলি। নোটেবলি বলতে বোঝায় কোনো জিনিস উল্লেখযোগ্য, ঠিক আছে, যেমন ইন আ ওয়ে দ্যাট ইজ worthy অফ অ্যাটেনশন অর রিমার্কেবল। যেটা উল্লেখযোগ্য সেটাই কি, সেটাই তো worthy অফ অ্যাটেনশন, অ্যাটেনশন পাওয়ার যোগ্য, তাই না? তো নোটেবলি বলতে কোনো একটা জিনিস উল্লেখযোগ্য, রিমার্কেবল এরকম বোঝায়। তো এর সিনোনিম হতে পারে পার্টিকুলারলি, হতে পারে সিগনিফিকেন্টলি, হতে পারে, ঠিক আছে, রিমার্কেবলি হতে পারে, স্পেশালি হতে পারে, ইম্পর্টেন্টলি হতে পারে। এবার আসি প্রসেশন। প্রসেশন বলতে আমরা বলি যে কোনো একটা মিছিল বলি না, মিছিলের ইংরেজি কিন্তু ভালো ইংরেজি প্রসেশন। আ গ্রুপ অফ পিপল মুভিং টুগেদার ইন এন অর্ডারলি ওয়ে। এখানে তো অর্ডারলি ওয়ে বলেছে, তো যখন প্যারেড করে তখন কিন্তু কি একটা নিয়মতান্ত্রিক ওয়েতে আমরা কি করি, প্যারেড করে সামনের দিকে আগাই। প্রসেশন কিন্তু মিছিল বোঝায়, ঠিক আছে। তো প্যারেড যখন বিষয়টা চলে আসে তখন কিন্তু সিমোনিক্যাল একটা বিষয় আসে, যে কোনো একটা অনুষ্ঠানের বিষয় চলে আসে, তাই না? কিন্তু প্রসেশন বলতে নর্মালি যেটা আমরা করি, একটা হয় প্রসেশন যেটা হয় কি অর্ডারলি ওয়েতে, আর আরেকটা মিছিল, সেটাও কিন্তু একটা অর্ডারলি ওয়েতে, যে সামনে একটা ব্যানার নিয়ে সবাই এক সিরিয়ালে এগিয়ে যায়। তো এটার সিনোনিম হতে পারে প্যারেড, মার্চ, ঠিক আছে। তারপরে আসি যে ইনস্ক্রাইবড। ইনস্ক্রাইবড মানে কি? ইনস্ক্রাইবড মানে হচ্ছে রিটেন or carved into a surface typically as a permanent record or memorial। কোনো একটা জিনিসকে মানে বলে না যে
পাথরে লিখো নাম এইরকম পাথরের খোদাই করে নাম লিখে রাখা আর কি, যাতে মনে থাকে, তাই না? তো এরকম পাথরের খোদাইয়ের বিষয়টা না, বিষয়টা হচ্ছে পার্মানেন্টের বিষয়টা, যে একবার স্থায়ীভাবে কোনো একটা জিনিসকে ধারণ করা, এটাকে বোঝায় ইনস্ক্রাইবড। ঠিক আছে? তো ইনস্ক্রাইবড কোন একটা জিনিস রিটেন হলে সেটাকে আমরা ইনস্ক্রাইবড বলি। ঠিক আছে? ইমপ্রিন্টেড, কার্ভড বা ইচড অথবা ইনগ্রেভড, এগুলাকে আমরা বলি ইনস্ক্রাইবড এর সিনোনিম। আচ্ছা, এবার আসি যে অর্কেস্ট্রেটেড। অর্কেস্ট্রেটেড এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে কোন একটা জিনিস অ্যারেঞ্জ যদি থাকে প্ল্যান্ড ওয়েতে, তখন যেমন কেয়ারফুলি অ্যারেঞ্জড অর ডিরেক্টেড অফেন ফর আ স্পেসিফিক পারপাস অর ইফেক্ট। কোন একটা জিনিস যদি খুব সুন্দর সাজানো গুছানো হয়, কোন একটা জিনিস যদি খুব সুন্দর প্ল্যান্ড ওয়েতে সাকসেস হয়, তখন সেই যে সিস্টেমটা, এটাকে আমরা বলি অর্কেস্ট্রেটেড বা কোঅর্ডিনেটেড বা অর্গানাইজড বা অ্যারেঞ্জড। একটা প্রোগ্রাম করলাম, খুব সুন্দর গুছিয়ে সাজিয়ে গুছিয়ে করলাম, তখন আমরা এই টার্মটা ইউজ করতে পারি অর্কেস্ট্রেটেড। ঠিক আছে? ডিরেক্টেড, প্ল্যান্ড, ওয়েল প্ল্যান্ড। এবার আসি কনভার্জ। কনভার্জ বলতে কি বোঝায়? কনভার্জ বলতে বোঝায় ইউনাইট, সবগুলোকে একত্রিত করা, মার্জ করা, জয়েন করা, ইন্টারসেক্ট করা। ঠিক আছে? মিট, একটা পয়েন্টে মিট হওয়া, এটা হচ্ছে কনভার্জ। টু কাম টুগেদার ফ্রম ডিফারেন্ট ডিরেকশন টু মিট ইনটু আ কমন পয়েন্ট। ধরেন আমি এক পাশ থেকে একদল বিভিন্ন রকমের কথা বলতেছে, আরেক পাশ থেকে আরেক দল বিভিন্ন রকম কথা বলতেছে, কিন্তু সবগুলা কথার মূল একটা জায়গায় পয়েন্টে যদি আসি, তারা চায় মনে করেন স্বৈরাচারী এক শাসকের পতন। তার মানে কি, এই যে মূল পয়েন্টে চলে আসা তিন চারটা জিনিস, এটাকে আমরা বলি কনভার্জ। ঠিক আছে? যে বেশ ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলো ঘুরে ফিরে সে একই কেন্দ্রবিন্দুতে চলে আসে। যে আমাদের, ধরেন আমাদের দেশে বিভিন্ন ধরনের সমস্যা টমস্যা, বলে না যে এর গোড়ায় যদি যাই তাহলে কি দেখবো, দারিদ্রতা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। তো সকলগুলা বিভিন্ন রকমের এরকম বিষয়াদি যখন একটা পয়েন্টে মিলিত হয়, তখন তাকে আমরা বলি কনভার্জ। আচ্ছা, কনস্টেলেট। দেখেন কনস্টেলেট বা কনস্টেলেশন, এখানে অ্যাসেম্বল আছে, গ্যাদার আছে, গ্রুপ আছে, কালেক্ট আছে, ক্লাস্টার আছে। কনস্টেলেশন বলতে কিন্তু একটা নক্ষত্র গুচ্ছ বোঝায়, অনেকগুলো নক্ষত্র একসাথে হয়ে থাকাটাকে। ঠিক আছে? তো কনস্টেলেট টার্মটা কিন্তু সেখান থেকে এসেছে আর কি। এবার আসি রেডিয়েন্টলি। রেডিয়েন্টলি কথার অর্থ কি? রেডিয়েন্টলি কথার অর্থ হচ্ছে খুব উজ্জ্বল ভাবে, ব্রাইটলি, ব্রিলিয়ান্টলি, গ্লোরিয়াসলি, ঠিক আছে, শাইনিংলি। তো এই জিনিসটা বোঝা হচ্ছে কি রেডিয়েন্টলি দ্বারা, ইন এ ওয়ে দ্যাট এমিটস লাইট। শুধুমাত্র লাইট এমিট করবে তাই না, অনেকে যেমন অনেক খুব সাকসেস করলে তখন কি হয়, একটা রেডিয়েন্টলি জিনিসটা, রেডিয়েন্ট বোঝায় একটা সাকসেসফুল একটা অর্গানাইজেশনকে রেডিয়েন্ট অর্গানাইজেশন। এর কারণ কি, এটা খুব ব্রাইট অর্গানাইজেশন, ব্রিলিয়ান্ট, শাইনিং অর্গানাইজেশন। ঠিক আছে? ডায়ালেকটিক্যাল ইমেজ, এই যে ডায়ালেকটিক্যাল এই কথাটার মানে কি, যেটা একটা মানে দুইটা কন্ট্রাডিকশনারি জিনিস একসাথে থাকবে এরকম বিষয় বুঝে যায়। এন্ড ইমেজ অর আইডিয়া, এই ইমেজ যেহেতু বুঝাইছে, তো এটা হবে একটা ইমেজ বা আইডিয়া, সেটা কি করবে, কি রিফ্লেক্ট করবে, রিফ্লেক্ট করবে দ্য কন্ট্রাডিকশন অর টেনশন ইন আ পার্টিকুলার হিস্টোরিক্যাল অর সোশ্যাল কনটেক্সট। মানে একটা বিষয়কে যখন মানে হিস্টোরিক্যাল বা সোশ্যাল কনটেক্সটে রিফ্লেক্ট করা হয়, এটাকে বলা হয় দ্বান্দ্বিক। দ্বান্দ্বিক বলা হয়, মানে যেটা দুইটা আসলে দ্বন্দ্বপূর্ণ জিনিসকে মানে রিফ্লেক্ট করা, প্রতিফলিত করা। ঠিক আছে? দ্বান্দ্বিক কোনো কিছু, কন্ট্রাডিক্টরি ইমেজ। ঠিক আছে? যেটা কন্ট্রাডিকশন ক্রিয়েট করে, কনসেপচুয়াল কনফ্লিক্ট, এই যে দ্বান্দ্বিক কথাটা এখান থেকে আসছে। ঠিক আছে? প্যারাডক্সিক্যাল রিপ্রেজেন্টেশন। এবার আসি ফিউজেস উইথ। ফিউজেস উইথ বলতে বোঝায় যে কম্বাইন করা, ব্লেন্ড করা, মিক্স করা। ঠিক আছে? মার্জ করা, ইন্টিগ্রেট করা। টু কম্বাইন, টু মার্জ সামথিং, ক্রিয়েট সিঙ্গেল এন্টিটি। অনেকগুলো জিনিসকে একসাথে মিলে যখন একটাতে পরিণত করি, তখন সেটাকে আমরা বলি ফিউজেস উইথ। এবার আসি কনস্টেলেশন। একটু আগে দেখে আসলাম যে একটা গ্রুপ, গ্রুপ অফ স্টার বুঝায় কনস্টেলেশন দিয়ে। ঠিক আছে? তো যাই হোক, এখানে অ্যারেঞ্জমেন্টও বুঝাতে পারে, অ্যাসেম্বলি বুঝাতে পারে। এবার আসি ভিভিড। ভিভিড মানে ব্রাইট, উজ্জ্বল, কালারফুল, ইন্টেন্স। ঠিক আছে? স্ট্রাইকিং, গ্রাফিক। কোন একটা জিনিস যদি খুব উজ্জ্বল হয়, ঠিক আছে, প্রডিউসিং পাওয়ারফুল ফিলিং অর স্ট্রং ক্লিয়ার ইমেজ ইন দ্য মাইন্ড, ব্রাইট অর ইন্টেন্স ইন কালার। একটা জিনিস খুব উজ্জ্বল বুঝাইতে আমরা ভিভিড ইউজ করি। ঠিক আছে? তো এখন আমরা যে কয়টা শিখলাম, আমরা এই কয়টা দিয়ে আগে লাইনগুলো দেখে আসি, এরপরে আমরা আবার বাকিটা ট্রান্সলেশন, ট্রান্সলেশন না সরি, ওয়ার্ড মিনিং শিখে নিব না। যে এখানে দ্য জানুয়ারি 20
4 marked the mass uprising day in বাংলাদেশ। বাংলাদেশের যে গণ অভ্যুত্থান দিবস সেটা কি 24শে জানুয়ারি। আমরা জানি বাংলাদেশে 1969 সালে একটা গণ অভ্যুত্থান হয়েছিল। 1969 সালে যে গণ অভ্যুত্থানটা হয়েছিল সেটা 24শে জানুয়ারি, সেটা কি সেই দিবসটাকে আমরা পালন করি গণ অভ্যুত্থান দিবস। A commemoration of the 1969 movement that energized by the radical and revolutionary spirit of the global 60s brought down the decade-long dictatorship of Pakistan military ruler আইয়ুব খান। পাকিস্তানের যে সামরিক শাসক আইয়ুব খান ছিলেন, তাকে ক্ষমতাচ্যুত করার জন্য কি হয়েছিল 1969 সালে রেভলিউশনারি বিপ্লবী দল, ঠিক আছে, জাতীয়তাবাদী বিপ্লবী দল যারা ছিল তারা আন্দোলন করে সেই 60-এর দশকের সেই আন্দোলনে কিন্তু কি আইয়ুব খান ডাউনফল হয়। সেই অভ্যুত্থান, সেটাকে আমরা বলি গণ অভ্যুত্থান, ঠিক আছে। আচ্ছা, তো দিস ডেজ রিমেম্বার্স দ্য মুভমেন্টস মার্টিয়ার্স মোস্ট নোটেবলি, এই যে উল্লেখযোগ্যভাবে, তাই না, উল্লেখযোগ্যভাবে দ্য টিনেজ অ্যাক্টিভিস্ট মতিউর রহমান। এই দিনটাতে আমরা রিমেম্বার করি, স্মরণ করি যারা শহীদ হয়েছেন, মার্টিয়ার হয়েছেন, তাদের মধ্যে যাকে সবচেয়ে বেশি উল্লেখযোগ্যভাবে স্মরণ করি তিনি হচ্ছে মতিউর রহমান মল্লিক। তো মতিউর রহমান মল্লিককে আমরা কি করি স্মরণ করি কেন? তার পকেটে একটা চিঠি পাওয়া গিয়েছিল, সেই চিঠিতে লেখা ছিল, মাদার আই এম গোয়িং টু দ্য প্রসেশন, মা আমি মিছিলে যাচ্ছি, ঠিক আছে। ইফ আই ডোন্ট রিটার্ন আই এম অ্যাফ্রেড দ্যাট আই হ্যাভ বিকাম আ মার্টিয়ার, আমি যদি না ফিরি তাহলে কি ধরে নিও বা বুঝে নিও যে আমি শহীদ হয়েছি। কত মানে চমৎকার, কত আসলে প্রেরণাদায়ক একটা কবিতা বা একটা চিরকুট তার পকেটে পাওয়া যায়। And I witnessed new মতিউরস রাইজেস ইন দ্য জুলাই, এবং স্যার এখানে দেখিয়েছেন যে তিনি পর্যবেক্ষণ করেছে, তিনি লক্ষ্য করেছে, উইটনেস মানে লক্ষ্য করা, লক্ষ্য করেছে যে এই জুলাই গণ অভ্যুত্থানে নতুন নতুন মতিউররা কি হচ্ছে, আবার জেগে উঠতেছে। Forever inscribed in people's collective memory is Abu Said should date by the police on July 16, 2024. 16 জুলাই কি শহীদ আবু সাইদ যিনি কি হচ্ছে পুলিশের গুলিতে নিহত হয়, তাই না। তো ইনস্ক্রাইবড মানে কি, ইনস্ক্রাইবড মানে মানুষের মনে যে গেঁথে যাওয়া, বললাম না সারা জীবন মনে থাকবে, তো ফরএভার ইনস্ক্রাইবড মানে চিরজীবন মনে থাকবে মানুষের মনে, এই বিষয়গুলো আর কি। Indeed, the significance of 1969 mass uprising ranges far beyond the orchestrated violence of Ayub Khan's military bureaucratic regime and his eventual downfall. এটা একটা বাস্তবতা কি যে দ্য সিগনিফিকেন্স অফ 1960 মাস আপরাইজিং, 1969 সালে যে গণঅভ্যুত্থান হয়েছে সেটা তাৎপর্য কি, রেঞ্জেস ফার বিয়ন্ড, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল, অনেক দূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছে। দ্য অর্কেস্ট্রেটেড ভায়োলেন্স, খুব অর্গানাইজড একটা ভায়োলেন্স হয়েছিল তখন, কিসের জন্য, এই আইয়ুব খানের যে মিলিটারি শাসন, সেই শাসনকে ডাউনফলের জন্য। এই অর্কেস্ট্রেটেড অর্গানাইজড একটা জিনিস বোঝায়, অর্গানাইজড একটা সিস্টেম বোঝায়। তো অর্কেস্ট্রেটেড ভায়োলেন্স, একটা সুগঠিত, সুচিন্তিত, সুপরিকল্পিত একটা ভায়োলেন্স তখন হয়েছিল তাকে পতন করার জন্য। তাহলে আমরা এই ওয়ার্ডগুলো কিন্তু শিখে নিলাম, মাস আপরাইজিং, রেডিক্যাল, ব্রট ডাউন, নোটেবলি, পসেশন, ইনস্ক্রাইবড, অর্কেস্ট্রা, ঠিক আছে, রেঞ্জেস ফার বিয়ন্ড। এবার আসি, indeed, can an image, a visual image, capture an entire history of mass movement written in blood? রক্তে লিখিত এই মাস মুভমেন্টটাকে কি একটা ইমেজ কি করতে পারে, ধারণ করতে পারে, একটা ইমেজ সম্পূর্ণ ধারণ করতে পারে, পারে না আসলে। Can the political and historical converge and constellate within the microspace of a radiantly singular poetic image? একটা সিঙ্গুলার পোয়েটিক ইমেজ যেটা কি রেডিয়েন্টলি খুব উজ্জ্বল, তাই না, খুব চমৎকার, খুব
এরকম একটা ইমেজের মধ্যে কি আমরা কি করতে পারি, যে পলিটিক্যাল অ্যান্ড হিস্টোরিক্যাল যে কনভার্ট গুলো হয়েছে, ঠিক আছে, যে অনেক কনভার্স একটু আগে শিখে আসলাম আমরা, যে ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট বা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন একটা সিঙ্গেল পয়েন্টে এসে মিলিত হয়। তো ওইরকম একটা সিঙ্গেল পয়েন্টে কি আসলে মেলানো সম্ভব একটা চিত্র দিয়ে, বা কনস্টেলেট করা সম্ভব, একগুচ্ছ করা সম্ভব, একত্রিত করা সম্ভব? সম্ভব না আসলে। One might turn to German Marxist culture theorist Walter Benjamin's notion of the dialectical image, an image as dialectics at a standstill, wherein what has been fuses with then the now in the terrible পড়তেছি থাকো। Can the political and the historical converge and constellate within the microspace of a radiantly singular poetic image? একটা radiantly singular poetic image এর মধ্যে, ঠিক আছে, উইথিন দ্য মাইক্রো স্পেস, একটা খুব ক্ষুদ্র স্পেস এর মধ্যে, কিসের? রেডিয়েন্টলি, রেডিয়েন্টলি বলতে একটু আগে শিখে আসলাম খুব ব্রাইটলি, খুব শাইনিং, এরকম একটা সিঙ্গেল পোয়েটিক ইমেজের মধ্যে কি আসলে সম্ভব? কোন জিনিসটা? পলিটিক্যাল অ্যান্ড দ্য হিস্টোরিক্যাল কনভার্স অ্যান্ড কনস্টেলেট। এই যে কনভার্স ওয়ার্ডটা শিখে আসলাম একটু আগে, যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন একটা পয়েন্টে মিশা। আর কনস্টেলেট মানে কি? আমরা জানি যে কনস্টেলেট হচ্ছে একটা নক্ষত্র গুচ্ছ, নক্ষত্র পুঞ্জ, যেখানে অসংখ্য নক্ষত্র একসাথে এসে মিলিত হয়ে একটা জায়গা, ক্লাস্টারের মতো সৃষ্টি করে। তো এই যে হিস্টোরিক্যাল কতগুলো কর্মকাণ্ড হয়েছে, এই সবগুলো কি একসাথে এসে একটা পয়েন্টে মিলিত হতে পারে? এরকম কি চিত্র আসলে আঁকা যায়? এরকম চিত্র কি প্রডিউস করা সম্ভব? One might turn to German Marxist cultural theorist Walter Benjamin's notion of the dialectical image. ওই জার্মানির যে মার্ক্সবাদী সাংস্কৃতিক যে তত্ত্ববিদ আছেন ওয়াল্টার বেঞ্জামিন, তার ডায়ালেকটিক্যাল ইমেজ বা দ্বান্দ্বিক চিত্র, যেটাকে বলি ডায়ালেকটিক্যাল মানে দ্বান্দ্বিক, সেই চিত্রর কথা তুলে আনতে পারেন। সেই চিত্রতে কি দেখা যায়? যেখানে যে dialects at a standstill wherein what has been, কি হচ্ছে, ঠিক আছে, এইটার সাথে দেন নাও, কি হয়েছিল এবং কি হচ্ছে, কি হয়ে গিয়েছে, হোয়াট হ্যাজ বিন, কি হয়ে গিয়েছে এবং কি হচ্ছে, সেটার একটা কি, একটা মিক্সিং করে, একটা কনস্টেলেশন করে, একটা গুচ্ছ করে, একটা ক্লাস্টার করে, ঠিক আছে, সুন্দর করে একটা চিত্র ফুটিয়ে তোলে যে কি হয়েছিল আর কি হচ্ছে, ঠিক আছে। এই হিসেবে I think one can locate such an image in শামসুর রহমান's iconic poem. স্যারের মতে যে কবি শামসুর রহমানের একটা আইকনিক পোয়েম আছে, সেই পোয়েমটাকে এটার সাথে তুলনা করা যায়, বা এই ধরনের বিষয়টাকে সেই চিত্রটাই ধারণ করে। সেই পোয়েমটার নাম কি, কবিতার নাম কি? কবিতার নাম ছিল আসাদের শার্ট। আসাদ শার্ট আর কি, আসাদের শার্ট। তো আসাদের শার্ট কবিতায় একটা ভিভিড, একটা ব্রাইট একটা ভিজুয়াল ইমেজ পাওয়া গিয়েছে কিসের? এই যে সিচুয়েশনটা দাঁড়িয়েছিল তৎকালীন সময়ে 1969 সালে গণঅভ্যুত্থানে, সেই সিচুয়েশনটা আর কি। এ হান্টিং এম্বল দ্যাট ignites indignation and incite outrages. তো আমরা বাকি যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো পড়ে এসে এরপর আবার এখান থেকে
শুরু করব, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, হান্টিং হান্টিং মানে কি? হান্টিং মানে হচ্ছে আনসেটেলিং, মেমোরেবল বা ঘোস্টলি। যেমন দেখা যায় কি, ইভোকিং আ স্ট্রং ইমোশনাল রেসপন্স, একটা খুব তীব্র ইমোশনাল রেসপন্স আসে, ঠিক আছে? রেসপন্স জেগে ওঠে। যেমন আমরা যদি হঠাৎ করে একটা ইসের গান শুনি, একটা যুদ্ধকালীন সময়ের গান শুনি, বা আমরা যদি কাজী নজরুলের চল 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 ঊর্ধ্বগগনে মাদল মাদল বাজে মাদল শুনি, আমাদের মনে একটা কি একটা স্ট্রং ফিলিংসটা জাগে না? তো সেই ইমোশনটার কথাই বলেছে যে often through something mysterious, eerie or unforgettable, ভোলা যায় না এইরকম একটা বিষয় যখন বারবার চলে আসে ইমোশনালি, সেই বিষয়টাকে রেফার করার জন্য আমরা বলি, ইউজ করি হান্টিং, ঠিক আছে? আচ্ছা, অ্যাম্বল অ্যাম্বল মানে কি? এমব্লেম মানে হচ্ছে কি? এমব্লেম মানে হচ্ছে এ সিম্বল অফ রিপ্রেজেন্টেশন দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং, often used to convey deeper meaning or identity। কোন একটা জিনিসের গভীর অর্থ প্রকাশ করার জন্য একটা সিম্বল যে ইউজ করি, সেটাকে বলে এমব্লেম। এমব্লেম তাহলে অর্থ কি দাঁড়ায়? যেমন এমব্লেমের হচ্ছে কি, সিম্বল। কোন একটা জিনিসের প্রতীক থাকে না, সিম্বল থাকে না। ধরি আমরা শহীদ মিনার, শহীদ মিনারটাকে, এটা প্রতীক, তাই না? এটা প্রতীক কিন্তু আমাদের জন্য, যে এটা ভাষা শহীদদের কথা স্মরণ করিয়ে দেয়, তাই না? তো এরকম একটা এমব্লেম দ্বারা বোঝায় একটা এরকম একটা রিপ্রেজেন্টেশন, যেটা কি আমাদের বারবার একটা ডিপার মিনিং কে স্মরণ করিয়ে দেয়, ঠিক আছে? এমব্লেম একটা লোগো হিসেবেও বলা যায়, সিনোনিম হিসেবে, কিন্তু এখানে না, এমনি নর্মালি সিনোনিম হিসেবে লোগো ব্যবহার করা যায়। দেন বেজ, একটা বেজ থাকে, তাই না? ক্রেস্ট, ঠিক আছে? এরপরে আসি যে ইনডিগনেশন। ইনডিগনেশন মানে কি? ইনডিগনেশন মানে হচ্ছে অ্যাঙ্গার, অনেক ক্ষোভ, অনেক রাগ, আউটরেজেস, তীব্র ক্ষোভ, ঠিক আছে? রিসেন্টমেন্ট, ফিউরি বা ডিসপ্লেজার, স্ট্রং ডিসপ্লেজার অর অ্যাঙ্গার, অনেক তীব্র যে ক্ষোভ, typically caused by something perceived as আনফেয়ার অর আনজাস্ট। কোন একটা অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা কি, আমাদের একটা তীব্র ক্ষোভ জেগে ওঠে না, তখন সেটাকে বলি ইনডিগনেশন। আচ্ছা, ইনসাইটস আউটরেজেস এর মানে কি? কোন একটা জিনিসকে আমরা বলি না যে যেটাকে কি বলে, প্রভোক করে। প্রভোক করা মানে উত্তেজিত করা, তাই না? উত্তেজিত করা, এরকম টাইপের। টু প্রভোক অর টু স্টার আপ স্ট্রং ফিলিংস, আমাদের মনের চেতনাকে জাগিয়ে তোলে, এই বিষয়টাকে ইনসাইট আউটরেজেস বলে। মানুষ আর ঘরে বসে থাকতে পারে না, নেমে পড়ে রাস্তায়। এই বিষয়টাকে প্রভোক, স্টিমুলেট, ট্রিগার্স, এক্সাইটস, ঠিক আছে? তারপরে আসি ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টাল মানে কি? ভেরি ইম্পর্টেন্ট কোনো বিষয়কে আমরা বলি ইনস্ট্রুমেন্টাল, যেমন ক্রুসিয়াল, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, কি, সিগনিফিকেন্ট। এটা মরফিং মানে, এটা আমরা এর আগে গত ক্লাসেও বুঝেছি, কোন একটা জিনিস চেঞ্জ হওয়া ধীরে ধীরে, সেটা হচ্ছে মরফিং। তো এটা ডিটেলসে গেলাম না। এবার আসি পারসিস্টেন্টলি। পারসিস্টেন্টলি মানে কি? কন্টিনিউয়াসলি, অধ্যাবসায়ী বলি না, পারসিস্টেন্ট। তো এইরকম আর কি। পারসিস্টেন্টলি মানে কি? বারবার বারবার করে, যেটা কন্টিনিউয়াসলি, স্টিডিলি, একাধারে লাগাতার লেগে আছে। রিলেন্টলেসলি, রিলেন্টলেস কথাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রায় পরীক্ষায় দেখি যে এই টার্মটা ইউজ করে। রিলেন্টলেস মানে কি? পারসিস্টেন্ট, কনস্ট্যান্টলি, রেগুলারলি। ওকে। ফ্লাটারিং। ফ্লাটারিং মানে কি? ফ্লাটারিং মানে মুভিং রেপিডলি অর ইরেগুলারলি, মানে খুব দ্রুতই কিন্তু রেগুলার না, এদিক সেদিক নড়াচড়া করতেছে, অস্থির একটা ভাব, এই জিনিসটাকে বুঝে ফ্লাটারিং। যেমন আমরা বাতাসে যখন একটা ফ্লাগকে রেখে দেই, ফ্লাগটা কি মানে অস্থিরভাবে নড়াচড়া শুরু করে না, সেটাকে বলি ফ্লাটারিং। এই নড়াচড়াকে ফ্লাটারিং বলি আমরা। ফ্ল্যাপিং, ওয়েভিং, ঠিক আছে? তারপরে ট্রেম্বলিং, এই জিনিসগুলো হচ্ছে ফ্লাটারিং এর সিনোনিম আর কি। এবার আসি সান স্কর্চড। সান স্কর্চড মানে কি? এই যে কিছুদিন আগে অনেক বেশি একটা তীব্র তাপদাহ গেল না, এরকম বিষয়টাকে বোঝায়। এক্সট্রিমলি হট আর কি সিচুয়েশন। তো ডিহাইড্রেটেড অবস্থা আর কি, বার্নড অবস্থা। তো সানবেকড,
আচ্ছা, পারচেজ। এবার আসি পারচেজ মানে কি? পারচেজ মানে সেই একই বোঝায় যে তীব্র একটা তাপদাহ, বা এখানে যেটা বুঝাইছে হয়তোবা তীব্র একটা মনোক্ষোভ এরকম টাইপের আর কি। তো এটা হচ্ছে পারচেজ। এবার আসি যে অ্যাওয়াকেন্ট। অ্যাওয়াকেন্ট মানে কি? মনে জেগে ওঠা, অ্যারাউজ, স্টায়ার্ড, ঠিক আছে, রোজড, জেগে ওঠা, এনলাইটেন্ড। তো ব্রড or consciousness of awareness or awareness যেটা often from a state of inactivity or ignorance, অজ্ঞতা বা ইনঅ্যাক্টিভিটি থেকে, অকর্মণ্যতা থেকে একটা জিনিস যে জেগে ওঠে সেটাকে আমরা বলি আসলে awakened। এবার আসি ডিসকন্টেন্ট। ডিসকন্টেন্ট বলতে অসন্তুষ্ট বোঝায়। কোন একটা জিনিসে আপনি যখন খুশি না হন তখন ডিসকন্টেন্ট বলেন। যেমন ডিসস্যাটিসফ্যাকশন, আনহ্যাপিনেস, অ্যাপ্রুভাল, ডিসঅ্যাপ্রুভাল, রিসেন্টমেন্ট। এই রিসেন্টমেন্ট ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, রিসেন্টমেন্ট ওয়ার্ডটা গুরুত্বপূর্ণ। রিসেন্টমেন্ট মানে তাহলে কি? ডিসকন্টেন্ট বা ডিসস্যাটিসফ্যাকশন। ফ্রাস্ট্রেশন, এটা তো আমরা জানি। তো রিসেন্টমেন্টটা জানা দরকার আর কি। এবার আসি রেকন্ট। রেকন্ট মানে কি? কনসিডার্ড, বিবেচ্য, বিবেচ্য কোনো কিছু। এস্টিমেটেড, জাস্ট, থট, কম্পিউটেড, আগে থেকে ক্যালকুলেটেড আর কি, এরকম টাইপের। কনজাকচারাল, কনজাংচারাল, ঠিক আছে। কনজাংচারাল মানে কি? সিচুয়েশনাল বা কনটেক্সচুয়াল বা সার্কামস্টেন্সিয়াল বা টাইমলি, ঠিক আছে, রিলেটিং টু or dependent on a particular situation or set of circumstance, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা সিচুয়েশন অনুযায়ী, সিচুয়েশন ডিমান্ড বলি না, এরকম টাইপের। তো একটা সিচুয়েশন বেসে তৈরি হয়, সেটাকে আমরা বলি কনজাংচারাল। এবার আসি স্পেসিফিসিটিস। স্পেসিফিসিটিস, স্পেসিফিসিটিস মানে কি? ডিটেইলস, কোন একটা জিনিস ডিটেইলে থাকলে, একবারে বিস্তর আলাপ আলোচনা থাকলে, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স, নওসেন্স, ফিচার্স, পার্টিকুলার্স, the particular details or characteristics of something, কোন একটা জিনিসের একবারে ডিটেইলে বিস্তর আহ, তার বৈশিষ্ট্য দেওয়া থাকলে আর কি। টাইরেন্ট, টাইরেন্ট বলতে বোঝায় স্বৈরাচারী টাইপের, ঠিক আছে। একটা লিডার যে এক্সেস পাওয়ার ইউজ করে আর কি মানুষের উপরে, যেটা কি নাকি লফুল না, আনলফুল আর কি। ডিকটেটর বোঝায়, ঠিক আছে। ডিসপট বোঝায়, অটোক্রেট বোঝায়, অপ্রেশর, অপ্রেশর মানে যে নিপীড়ন করে অনেক বেশি, ঠিক আছে। অথরিটেরিয়ান বা কর্তৃত্ববাদী, এরকম বোঝায়। এবার আসি কনকার। কনকার মানে কি? এগ্রি করা বা অ্যাসেন্ট করা, অ্যাপ্রুভ করা, কনসেন্ট বা সাপোর্ট করা। টু এগ্রি অর টু হ্যাভ দ্য সেম অপিনিয়ন অ্যাজ সামওয়ান এলস, অন্য কারোর সাথে যখন আপনি সহমত জানান তখন সেটা হয় কি? কনকার। আচ্ছা, এখন বাকিগুলো আমরা একটু দেখে আসি, পরে আবার বাকি ওয়ার্ড মিনিং গুলো আবার দেখবো। আচ্ছা, তাইলে দেখি যে ইট অফার্স আ ভিভিড, কোনটা? যে আসাদের শার্ট কবিতাটা, আ ভিভিড ভিজুয়াল ইমেজ অফ আসাদ's ব্লাড সোকড শার্ট। এই কবিতাটা দেখলে, এই কবিতাটা পড়লেই মনে হয় যে আসাদের রক্তে ভেজা যে শার্টটা, সেই শার্টটা আসলে কি, শার্টটা একটা ক্লিয়ার চিত্র, একটা পরিষ্কার চিত্র আমাদের মনে ভেসে ওঠে, তাই না? এ হান্টিং এমব্লেম, একটা কি আমাদের হৃদয়কে প্রেরণা জাগার মতো। হান্টিং এর ওয়ার্ডটা একটু আগে শিখে আসলাম, আমরা হৃদয়কে উত্তেজিত করার মতো একটা স্মরণীয় জিনিস, তাই না? এমব্লেম মানে একটা সিম্বল, তাই না? একটা সিম্বল আমাদের মনে চলে আসে। দ্যাট ইনসাইট, দ্যাট ইগনাইট, যেটা আমাদেরকে জ্বালিয়ে তোলে, আমাদের মনের আগুন জ্বালায় দেয় না, এরকম আর কি। ইনডিগনেশন, ইনডিগনেশন মানে কি? যে আনজাস্ট হলে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেই বিষয়টা আর কি। যে প্রতিবাদী মনোভাবটা আমাদের জাগিয়ে তোলে। অ্যান্ড ইনসাইটস আউটরেজ, আমাদের মনের এই তীব্র ক্ষোভটা অনেক বেশি, অত্যন্ত আগুন জ্বলজ্বলের মতো করে, ঠিক আছে। Assad's brutal killing on January 20, 1969 was instrumental in morphing an entire student movement. আসলে আসাদের যে এই যে হত্যাকাণ্ড, এই মর্মান্তিক হত্যাকাণ্ডটা, এই হত্যাকাণ্ডটাই কি হয়েছিল, খুব গুরুত্বপূর্ণ ছিল। কিসের জন্য? যে সমগ্র যে স্টুডেন্টের মুভমেন্টটা ছিল না, যে ছাত্র আন্দোলন, সেইটার থেকে যে একটা কি হয়ে গেল, একটা গণ অভ্যুত্থানের চেঞ্জ হলো। মরফিং মানে চেঞ্জ বা পরিণত হওয়া। এই ছাত্র আন্দোলনটা গণ অভ্যুত্থানে পরিণত হওয়ার পিছনে আসাদের যে ব্রুটাল হত্যাকাণ্ডটা হয়েছিল 20শে জানুয়ারি, সেটা ছিল অনেক বেশি ক্রুশিয়াল, গুরুত্বপূর্ণ বা ইনস্ট্রুমেন্টাল।
The poem portrays Assad's shirt as persistently fluttering across the sun-scorched landscape of parched heart. বলছে যে আমাদের যে আসলে কি এই যে কবিতাটা কি করেছে বারবার ফ্লাটারিং করেছে, মানে আমাদের নাড়া দিয়েছে, বারবার বারবার নাড়া দিয়েছে অ্যাক্রস দ্য সান স্কোর্চড ল্যান্ডস্কেপ অফ পার্সড হার্টস। আমাদের যে তৃষ্ণার্ত হৃদয় থাকে না, অগ্নিদগ্ধ তৃষ্ণার্ত হৃদয়, সেই হৃদয়ে বারবার আমাদের নাড়া দিয়েছে। গ্যাদারিং অফ অ্যাওকেন্ড পিপল, অনেক লোকের একটা সমাগম হয়েছে। কোন লোকের? যাদের মনে চেতনা জেগে উঠেছে। অ্যান্ড ক্রস রোডস অফ ইউনাইটেড কনসিয়াসনেস, এবং সমগ্রিত একটা সচেতনতা ভাব চলে আসছে আর কি। It even transferred into the flag of the people's souls. আচ্ছা, যাই হোক, এখানে আরো অনেকগুলো কথা লিখেছে। যেটা এই ডিসকন্টেন্ট কথাটা একটু আগে আমরা শিখে আসছি, তার মানে কি হতাশা বা অখুশি থেকে, যেটা বুঝাইছে কি এই যে জুলাই না, জানুয়ারিতে যে আপরাইজিংটা হলো 1969 সালে, সেটা মানুষের এরকম হতাশা, ক্ষোভ এগুলা থেকেই আসছে আর কি। সিমিলারলি দ্য মাস আপরাইজিং অফ 2024, একইভাবে যে 1969 সালে গণঅভ্যুত্থানের মতো 2024 সালেও যে অভ্যুত্থানটা হলো না, আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব, এর আগে এরকম দেখা যায় না, 2024 সালে যেরকম হয়েছে আর কি। দ্য লার্জেস্ট ইন দ্য কান্ট্রিজ হিস্টোরি ইজ নাও রেকন্ড অ্যাজ আ মাইলস্টোন। এটাকে একটা মাইলস্টোন হিসেবে বিবেচ্য করি, কনসিডার করি আমরা, একটা মাইলস্টোন, একটা মাইল ফলক হিসেবে চিন্তা করি। শেপড বাই ইটস ওন কনজেকচারাল স্পেসিফিসিটিস, এটা তার নিজস্ব যে একটা কি বিশেষত্ব আছে এটার আর কি, সেটা বুঝিয়েছে। While these two movement are distinct, এই যে দুইটা মুভমেন্টের কথা বললাম আমরা, একটা 1969 সালে গণঅভ্যুত্থান, একটা 2024 গণঅভ্যুত্থান, দুইটা কিন্তু কি দুইটা স্বতন্ত্র আলাদা একটা পার্থক্য জিনিস, মানে দুইটার আলাদা বৈশিষ্ট্য আছে কিন্তু, ঠিক আছে, যার মধ্যে একটা ওয়ান অপোজিং আ ফরেন মিলিটারি টাইরেন্ট, যেখানে একটা ছিল কি বৈদেশিক একটা সামরিক যেই স্বৈরাচার তার বিরুদ্ধে ছিল, অ্যান্ড নিওকলোনিয়াল নিওকলোনিয়াল যে ডোমিনেশন বা কর্তৃত্ববাদ তার বিরুদ্ধে ছিল। কিন্তু দ্বিতীয় যে গণঅভ্যুত্থান, তার মানে 24-এর গণঅভ্যুত্থান, সেটা কিন্তু বিদেশি কোনো শাসকের বিরুদ্ধে না। দ্য আদার চ্যালেঞ্জিং আ নেটিভ টাইরেন্ট, স্বদেশীয় যে স্বৈরাচার তার বিরুদ্ধে, ঠিক আছে। দ্য হিস্টোরিক্যালি ডিটারমিনেড ফর্ম অফ ফেসিজম, যেটাকে আমরা বলি হিস্টোরিক্যালি ফেসিজম বলে থাকি। তো এর পরেরটা ছিল ফেসিজমের বিরুদ্ধে, ঠিক আছে।